সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আমরা অনেক সময় কিন্তু দেখে থাকি যে পরিবারে যখন কোনো বয়স্ক ব্যক্তি থাকেন তখন বিভিন্ন ধরনের রোগের উপশম হয়, রোগের লক্ষণ দেখা দেয়। তার মধ্যে খুব কমন একটা সমস্যা হচ্ছে প্রস্রাবের সমস্যা। সুপ্রিয় দর্শক, আজ আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এবং এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম 1972 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি BSMMU এর ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, এনটিভির সকল শুভানুদ্দে এবং দর্শকদেরকে ধন্যবাদ। স্যার, বয়স্কদের প্রস্রাবের সমস্যা, যেটা আসলে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমরা দেখে থাকি যে বয়স্কদের এই সমস্যাটা হয়, আপনার কাছে একটু জানবো যে এটি হওয়ার আসলে কারণ কি? অ্যাকচুয়ালি বয়স্কদের যে প্রস্রাবের সমস্যাটি আমাদের কাছে আসে সাধারণত দেখা যায় যে অনেক ক্ষেত্রেই যে আমরা যেটা বলি যে পুরুষদের বিশেষ করে যে প্রোস্টেট গ্ল্যান্ড, আচ্ছা, এই প্রোস্টেট গ্ল্যান্ডের এটা যেটা বড় বৃদ্ধি পায়, বয়স বড় হয়ে যায়, এটা এজের পরে আপনার 50 সাধারণত দেখা যায় যে এটি এনলার্জ করে। এই প্রোস্টেট গ্ল্যান্ডের যখন বড় হয়ে যায় তখন সাধারণত প্রস্রাবের কিছু সমস্যা নিয়ে আমাদের কাছে আসে। এছাড়াও অন্যান্য কিছু সমস্যা হতে পারে, যেমন প্রস্রাবের যে রাস্তাটা সেটা যদি ইউরেথ্রাটা যদি সরু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই প্রবলেমগুলো হয়। অনেক সময় ব্লাডার নেক হাইপারট্রফি হতে পারে, সেই ধরনের ক্ষেত্রে সাধারণত এই প্রস্রাবের সমস্যাগুলো আমাদের কাছে বেশি বেশি করে তারা নিয়ে আসেন। অথবা যদি তার প্রস্রাবের রাস্তা, যেমন মূত্রথলিতে তার একটা স্টোন আছে, যদি স্টোনটি তার সাইজের উপর নির্ভর করে, দেখা যায় স্টোনের সাইজ ছোট, অনেক সময় এরকম হতে পারে যে তার প্রস্রাব বন্ধ হয়ে পর্যন্ত হয়ে যেতে পারে। অথবা তার দুইটি কিডনির নালীতে দুই দিকেই তার পাথর আছে, অবস্ট্রাক্টেড হয়ে গেছে, এবং দেখা যাচ্ছে একসময় তার অ্যানুরিয়া ডেভেলপ করেছে এবং তার প্রস্রাব হচ্ছে না। এই ধরনের মাল্টিপল সমস্যা নিয়ে সাধারণত এজেড যারা আছেন তারা আমাদের সাথে প্রেজেন্ট করে থাকেন। তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে বয়স্কদের যে প্রোস্টেট গ্ল্যান্ডটা যেটা বড় হয়ে যায়, সেই রোগটা নিয়ে আমাদের কাছে বয়স্করা সাধারণত আমাদের কাছে প্রেজেন্ট করে থাকে। বর্তমানে তো দেখছি যে এই কম বয়সী 30-এর পরে কিন্তু অনেকেরই এই ধরনের সমস্যা হচ্ছে। কেন আসলে এত কম বয়স থেকে এই প্রবলেমটা শুরু হচ্ছে? 30 থেকে 50, 40-50 এই পর্যন্ত যাদের বয়সের যারা আসেন তাদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, অথবা ইউরেথ্রাইটিস হয়। সেক্ষেত্রে দেখা যায় যে তার প্রস্রাবের রাস্তাটা যেটি আছে এটি সরু হয়ে যেতে থাকে। শুরু হয়ে গেলে আপনার যেটা কি স্ট্রিকচার ইউরেথ্রা বলে থাকি, অথবা আঘাতজনিত কারণে তার এটা হতে পারে। তখন এই আমাদের যে স্ট্রিকচার ইউরেথ্রা যেটা নিয়ে আসে, সেই সব ক্ষেত্রে সাধারণত দেখা যায় যে তারা প্রস্রাবটা একদম সরু হয়ে বের হয়ে আসে, এবং অথবা অনেক সময় প্রস্রাবটা বন্ধ হয়ে যেতে পারে। এবং অনেকের ক্ষেত্রেই আমি যেটা আগেও বলেছিলাম যে ব্লাডার নেক হাইপারট্রফি, সেই ব্লাডার নেক হাইপারট্রফিটা সাধারণত দেখা দেয়। এবং প্রস্রাবের তার যে সমস্যা, সেই সমস্যাগুলো সাধারণত কী ধরনের সমস্যাগুলো আমাদের কাছে প্রস্রাবে নিয়ে আসে সেটি খুব ইম্পর্টেন্ট। এবং তারা সাধারণত এসে বলে যে স্যার আমার প্রস্রাবটা একটু জ্বালা পোড়া করছে, সরু হয়ে প্রস্রাবটা বের হয়, অথবা প্রস্রাবটা খুব ঘন ঘন হচ্ছে। এবং যারা সাধারণত এজেড, যারা BPS-এর সিমটম নিয়ে আসে, তারা বলে যে আমরা প্রস্রাবটা বেশিক্ষণ ধরে রাখতে পারি না, এবং রাতের বেলা তাকে অনেকবার প্রস্রাব করতে যেতে হয়। অনেকেরই ক্ষেত্রে দেখা যায় যে 5, 6, 7 বার পর্যন্ত রাতে ঘুম থেকে উঠে তাকে প্রস্রাব করতে যেতে হচ্ছে। সাধারণত এই ধরনের সমস্যাগুলো, এবং অনেক সময় তারা এই সিমটম নিয়েও আসে যে আমাদের কাছে যে প্রস্রাবের সাথে স্যার রক্তও যাচ্ছে, এই ধরনের উপসর্গগুলো সাধারণত আমাদের কাছে নিয়ে আসে। ইউরিন পাস করার সময় ইউরিনটা আসলে ক্লিয়ার হচ্ছে না, ঠিক আধা ঘন্টা পরে বা 1 ঘন্টা পরে তিনি আবারও প্রেশার ফিল করছে যে তার ইউরিন হবে। সো এই যে সমস্যাগুলো হচ্ছে, এটার কোনো বিশেষ কারণ আছে কিনা? যে রোগগুলো আমি যেগুলো বললাম সেগুলোর জন্য কিন্তু এই ধরনের সিমটমগুলো দেখা দেয়, যে প্রস্রাব করলো, তার প্রস্রাবটা শেষ হচ্ছে না, প্রস্রাবটা থেকে যায়। এবং প্রায় দেখা যায় যে বিশেষ করে যারা বয়স্ক তারা কিন্তু আপনি নামাজ পড়ে এবং তার মসজিদে যান, এবং তারা দেখা যায় যে একবার প্রস্রাব করে আসলেই করার পরে আবার যখন অজু করে নামাজ পড়েন, পরবর্তীতে তাদের আবার প্রস্রাব করতে হয়। এটা তাদের খুব বড় প্রবলেম আমাদের কাছে নিয়ে কিন্তু এটা আসে। এবং করে বয়স্কদের ক্ষেত্রে যে হাঁচি কাশি দেওয়ার সময় দেখা যায় অনেক সময় তাদের ইউরিন বের হয়ে যায়, এর কারণটা আসলে কি? এই রোগটা সাধারণত বিশেষ করে মেলের চেয়ে ফিমেলদের বেশি হয়ে থাকে, যেটা আমরা দেখি যে ইউরিনারি ইনকন্টিনেন্স, এবং দেখা যায় যে তার হাঁচি কাশির সাথে তার প্রস্রাবটা বের হয়ে আসে।
এটা আমরা বলি যে কিছুটা ওভার অ্যাক্টিভ ব্লাডারটা খুব ওভার অ্যাক্টিভ থাকে, অথবা ব্লাডের স্টোরেজের পরিমাণ যেটা প্রস্রাব করার পরে তার প্রস্রাবটা বেশি থেকে যায়, তার মানে পিভিআর যেটা পোস্ট ভাইরাল রেসিডিউ আমরা বলি, যেটা আমরা সাধারণত আলট্রাসোনোগ্রামে ধরা পড়ে। তো দেখা যাচ্ছে যে তার সাধারণত 450 বা 500 ml তার প্রস্রাব ধারণ ক্ষমতা, কিন্তু তার প্রস্রাব করার পরে থেকেই যাচ্ছে 300 ml। তার যার কারণে তার কি হয়, প্রস্রাবটা করলে দেখা যায় তার আবার অল্প কিছুক্ষণের মধ্যে তার প্রস্রাব আবার চেপে আসে এবং তার প্রস্রাবটা থেকে যায়, তখন তার দেখা যায় যে ওভারফ্লো ইনকন্টিনেন্স ডেভেলপ করে এবং সেক্ষেত্রে তখন তার দেখা যায় যে প্রস্রাবটা তার ঝরে এবং হাঁচি কাশির সাথেই অল্প প্রেশারেই তার প্রস্রাবটা বের হয়ে যায়। এবং এর কারণটা আসলে কি, আসলে এই যে এতগুলো সমস্যা, এর মূল কারণটা যদি আমরা খুঁজতে যাই, মূল কারণটা আপনার কাছে একটু শুনবো। মূল কারণটা হলো যে ইনকন্টিনেন্স ডেভেলপ করে। ইনকন্টিনেন্সটা ডেভেলপ করার কারণে হলো যেমন আপনি যদি পুরুষদের ক্ষেত্রে যেমন প্রোস্টেট গ্ল্যান্ডটা বড় হয়ে গেছে, বড় হয়ে গেলে তার প্রস্রাবটা জমা থাকছে বেশি, স্টোরেজটা তার বেশি থেকে যাচ্ছে, তখন যারা তো হাসি কাশি দেয় তখন ব্লাডারকে মোর অ্যাক্টিভিটি শো করে, প্রেশার ক্রিয়েট করে এবং তার ব্লাডার নেক ওপেন হয়ে যায় এবং তার প্রস্রাবটা বের হয়ে আসে। এবং ড্রপ বাই ড্রপ অনেক ক্ষেত্রে শুধু তা না, তার প্রস্রাব করার পরে বলে যে আমার ড্রপ বাই ড্রপ প্রস্রাব পড়ে। এবং এগুলো সবগুলোই হলো এই সিমটম, যে প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়ে গেছে সেখান থেকে তার এই সিমটমগুলো ডেভেলপ করে। আচ্ছা, আর মহিলাদের ক্ষেত্রে? মহিলাদের ক্ষেত্রে সাধারণত যে ইনকন্টিনেন্স ডেভেলপ করেন, ইনকন্টিনেন্স ডেভেলপ করার কারণ হলো যে এটা কি স্ট্রেস ইনকন্টিনেন্স, অনেকগুলো ইনকন্টিনেন্স আছে, সেটা দেখা যায় যে অনেক সময় স্ট্রেসের কারণে তার ইনকন্টিনেন্সটা ডেভেলপ করে, অথবা ওভারফ্লো হয়, ওভারফ্লোর কারণে কিন্তু এই ধরনের ইনটেন্স। এবং যেটা হয় যে স্ফিংটারটা, এই স্ফিংটারটা যেটা আমাদের বলি যে মূত্র যে থলিটা, এই থলির নিচে যে স্ফিংটার থাকে, স্ফিংটারটা থাকে যদি লুজ হয় সেক্ষেত্রে হতে পারে, এবং শর্ট ইউরেথ্রার কারণে, বিশেষ করে ফিমেলদের এটা কারণ হলো শর্ট ইউরেথ্রা, সেই সময় ক্ষেত্রে দেখা যায় যে শর্ট ইউরেথ্রার কারণে তার এই যে হাসি কাশির সাথে তখন প্রস্রাবটা বের হয়ে আসে। স্যার, যাদের নর্মাল ডেলিভারি হয় সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে এই প্রবলেমটা সবথেকে বেশি হয়, যেটি হচ্ছে যে হাঁচি কাশির মাধ্যমে তাদের ইউরিন বের হয়ে যায় বা তারা ধরে রাখতে পারে না। এই অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটির কারণে এটা হয়ে থাকে, এটা হয়। এবং আমরা তখন একটু মেডিসিন প্রয়োগ করলে, এবং অনেক ক্ষেত্রে আসে যেটা যাদের নর্মাল ডেলিভারি হয়েছে তারা আমাদের কাছে আসছে, এবং আমরা কিছুদিন মেডিকেল ট্রিটমেন্ট করার পরে দেখা যায় যে সে পরবর্তীতে একটু সময় নেয় কিন্তু এটা ভালো হয়ে যায়। আচ্ছা, এটা ট্রিটমেন্টটা একটু জানতে চাই। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখা যায় যে তার সাধারণত ব্লাডার সিডেটিভ ইউজ করি। ব্লাডার সিডেটিভ মিনস হলো যে ব্লাডারটাকে সিডেট করে রাখা, ব্লাডার যে ওভার অ্যাক্টিভিটি শো করে সেই ওভার অ্যাক্টিভিটিকে এটাকে সিডেট করা, আর যে স্ফিংটার আছে স্ফিংটারটাকে ভালো ফাংশনের জন্য আমরা একটা মেডিসিন প্রয়োগ করে থাকি। তাতে দেখা যাচ্ছে যে আপনার এই দুইটাই, মানে একটা হলো যে ব্লাডারটাকে প্রেশার ক্রিয়েট না করা, আর স্ফিংটারটা যেটা ফাংশনিং কাজ করে সেটার জন্য স্ফিংটার যেন চেপে থাকতে পারে সেটার জন্য একটা। এবং শুধু তাতে কিন্তু হয় না, সবচেয়ে বড় কথা হলো ফিমেলদের ক্ষেত্রে আমরা যেটা বলি আমরা এক্সারসাইজ শিখিয়ে দিই। মহিলাদের ক্ষেত্রে যারা প্রস্রাব ধরে রাখতে পারে না তাদের ক্ষেত্রে আপনারা ঔষধের পাশাপাশি কিছু এক্সারসাইজ দিয়ে থাকেন, এবং অধিকাংশ ক্ষেত্রে আপনি বললেন যে অনেকে মেনটেন করে না, তো এই যে এক্সারসাইজটা সেটা কি আপনারা ইউরোলজিস্ট হিসেবে আপনারা সাজেস্ট করে থাকেন বা দেখিয়ে থাকেন, নাকি কোনো ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হয়? অনেক ক্ষেত্রে বলতে পারেন যে আমরা প্রপার ট্রেনিংটা নিই না। আচ্ছা। এবং আমাদের বিশেষ করে ফিমেল পেশেন্টগুলো সাধারণত পুরুষ ডাক্তারের কাছে আসতে চান না, তো বিশেষ করে সহজবোধ করেন না তারা, এবং তারা ইউরোলজিস্টের কাছে তো আসতেই চান না, এবং তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ডিফারেন্ট ডিসিপ্লিনে যান, এবং তারা দীর্ঘদিন যাবত এটা মানে এই রোগটাতে ভোগেন, এবং প্রবলেমটা নিয়ে অনেক দিন যাবত তারা এটা দেখা যাচ্ছে এই রোগটা তাকে অনেক দিন যাবত তার সাথে আছে। আমরা সাধারণত বলি যে আমাদের কাছে যখন আসেন আমরা সাধারণত রোগটাকে আগে নির্ণয় করি, ডায়াগনোসিস করি, যদি দেখা যায় যে এটা ইনকন্টিনেন্স তার ডেভেলপ হয়েছে, এবং সেক্ষেত্রে আমরা কিন্তু ব্যায়ামটা কিন্তু আমরাই শিখিয়ে দিই, এবং আমরা তাদেরকে যেভাবে প্রপার গাইডেন্স যদি ব্যায়ামটা বলি এবং তারা করেন, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে পেশেন্টগুলো ভালো হয়ে কিন্তু আমাদের কাছে, বেশি দিন খুব বেশি যে সময় লাগে তা না, এবং ব্যায়ামটা যে খুব জটিল তাও না। এবং আমরা বলি যে আমার পেশেন্টের ক্ষেত্রে আমি বলে থাকি সাধারণত এই ব্যায়ামটা আপনি যখন করেন রান্না করার সময় করতে পারেন, যখন খাবার খাচ্ছেন তখন আপনি করতে পারেন, ইভেন প্রেয়ার যখন করেন বা সেই সময় করতে পারেন, ঘুমাতে যাওয়ার আগে, ঘুমাতে যাওয়ার পরে আলাদা করে সময়টা বের করার প্রয়োজন হয় না। আপনি রেগুলার ওয়ার্কের ভিতরেই ফিজিক্যাল এক্সারসাইজটা করেন, ব্যায়ামটা করেন, এবং নিয়মিত ওষুধ খান, কিছু পানির পরিমাণটা আমরা বলি, এবং কিছু খাবারের রেস্ট্রিকশন দিয়ে থাকি, তাহলে দেখা যায় যে সে হয়তো খুব শীঘ্রই সেটা এখান থেকে ভালোই আসতে পারে। স্যার, এই ধরনের সমস্যাগুলো নিয়ে যখন আপনাদের কাছে আসেন তখন নিশ্চয়ই কোনো টেস্টের দরকার হয়, টেস্ট আপনারা করতে দেন, কি কি টেস্ট করতে দেন তখন? আসলে আমি আরেকটু কথা না মানে বলা খুব উচিত, সেটা দেখা যায় যে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে, আচ্ছা, বাচ্চার মা আমাদের কাছে কমপ্লেন করেন যে বাচ্চার বয়স এখন 12 বছর, 10 বছরের উপর হয়ে গেছে, কিন্তু বাচ্চা বিছানায় এখনো প্রস্রাব করে।
যেটা আমরা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম আমাদের কাছে নিয়ে আসেন তারা। এটাকে আমরা বলি নকটার্নাল অ্যানুরেসিস। এসব ক্ষেত্রে দেখা যায় যে তাদের ওই রাতে বেড ওয়েট করেন, তাদের আমরা ওই সময় কিন্তু আমরা তাদের কিছু নির্দিষ্ট নিয়মাবলী বলি। আপনি ওষুধের পাশাপাশি আমি যেটা বলতে চাচ্ছি খুব ইম্পর্টেন্ট যে তাকে কিছু নিয়ম কানুন মেনে চলা। এই নিয়মগুলো যদি মেনে চলে নাহলে দেখা যায় যে একটি বাচ্চা বড় হচ্ছে। আমার এরকমও পেশেন্ট আছে যে 30 বছরের উপরে বয়স হয়ে গেছে কিন্তু সে বিছানায় প্রস্রাব করে। সুতরাং এইটি যদি আপনি তার যখন সাধারণত দেখা যায় যে আফটার 6 ইয়ার্স তার এটা বন্ধ হয়ে যাওয়ার কথা, এটা নিয়মিত সাইকেলে চলে আসার কথা, তাই সে হচ্ছে না। এই জন্য আমরা বলে থাকি সাধারণত যে ওষুধের পাশাপাশি সেই নিয়মটা যদি গার্জিয়ানরা মেনে চলেন, কারণ একটা বাচ্চা তার রুলসটা পালন করতে পারবে না। অর্থাৎ পরিবারের সদস্যদেরকে সেখানে সিনসিয়ার হতে হবে এবং তারা যদি সেটা সিনসিয়ার হয় তখনই সাধারণত দেখা যায় যে বাচ্চাটিও কিন্তু ভালো হয়ে যায়। আর যে পরীক্ষা নিরীক্ষার কথা বলছেন সেই পরীক্ষা নিরীক্ষা এই যে আপনি বলছিলেন যে কিছু টেস্ট করতে হয় সেটিও আমরা জানতে চাই, তবে একটা সময় হয়ে গেছে যে এই মুহূর্তে আমরা একটু দেখতে চাই আমাদের স্বাস্থ্য প্রতিদিনের যে নিয়মিত আয়োজন কি খাবেন কেন খাবেন সেই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। কিডনি রোগীর সঠিক খাদ্য ব্যবস্থাপনা। কিডনি রোগীদের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি মেনটেন করে চলতে হয় যখন আমরা জানি আমরা কিডনি ডিজিজে আক্রান্ত, বিশেষ করে ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে। এছাড়াও কিডনির বিভিন্ন স্টেজ রয়েছে, বিশেষ সেই স্টেজ অনুযায়ী এক এক পেশেন্টের খাবার বা এক এক স্টেজে খাবার এক এক রকম হয়ে থাকে। বিশেষ করে ডায়ালাইসিসে একরকম, কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে একরকম হয়ে থাকে। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট দেখে কিন্তু আমরা কিডনির ডায়েট কার ক্ষেত্রে কীরকম হবে সেটা ঠিক করে থাকি। যখন কিডনির ব্যাপার চলে আসে তখন কিন্তু আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হয়, কারণ কিডনি আমাদের শরীরের অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। কিডনির কাজ কিন্তু আমাদের শরীরে সোডিয়াম পটাশিয়ামের যে ভারসাম্য রয়েছে সেটাকে রক্ষা করা, আমাদের শরীরে যে অ্যাসিড ক্ষারের ভারসাম্য রয়েছে সেটাকে রক্ষা করা, এছাড়া আমাদের শরীরে যে ওয়েস্ট প্রোডাক্ট রয়েছে সেগুলো ইউরিনের মাধ্যমে দেহের বাইরে বের করে দেয়া। কিডনির পেশেন্টের ডায়েট কিন্তু পেশেন্ট টু পেশেন্ট এক এক রকম হয়ে থাকে। আমি যদি ইন জেনারেল বলে থাকি সেক্ষেত্রে কিছু নিয়মকানুন আসলে সবার ক্ষেত্রেই মেনটেন করতে হয়। কিডনির পেশেন্টের জন্য কিন্তু প্রোটিন জাতীয় খাবারের একটা রেস্ট্রিকশন থাকে, কিন্তু তার মানে এই না যে আপনি মাছ, মাংস, দুধ, ডিম এগুলো একদম বন্ধ করে দিবেন। আমাদের দেশে দেখা যায় যখনই কিডনির কথা আমরা জেনে থাকি যে আমাদের রক্তে ক্রিয়েটিনের লেভেলটা বেশি, তখনই দেখা যায় আমরা অনেক খাবার বন্ধ করে দিই, যার ফলে অনেক পেশেন্টই কিন্তু অপুষ্টি বা ম্যালনিউট্রিশনের শিকার হয়ে থাকে। সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ প্রোটিন একটা লিমিটেড অ্যামাউন্টে থাকে, পার কেজি বডি ওয়েটে 0.6 থেকে 0.8 গ্রাম প্রোটিন দিয়ে থাকি। সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ক্লাস প্রোটিন খাদ্য তালিকায় রাখতে হবে, মাছ, মাংস, ডিম এগুলো। সেকেন্ড ক্লাস প্রোটিন যেমন ডাল বা ডালের তৈরি খাবার, বিচি বা বিচি জাতীয় খাবার, বাদাম এগুলো অবশ্যই পরিহার করতে হবে। এরপরে যদি আসি পানিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই আছে কিডনি ভালো রাখার জন্য অনেক বেশি পানি খেয়ে থাকেন, এটা কিন্তু করা যাবে না। পানির ক্ষেত্রে যেটা করতে হবে, কিডনি পেশেন্টদের ক্ষেত্রে একটু পানির রেস্ট্রিকশান থাকে, কারণ এটা ইউরিনের ফ্রিকুয়েশন দেখে কিন্তু একজন ডক্টর ঠিক করে থাকে কার জন্য কতটুকু পানি হবে। তবে সেক্ষেত্রে দেখা যায় 1.5 থেকে 2 লিটারের মধ্যে এটা সীমাবদ্ধ থাকে এবং সেটা আপনাকে 24 ঘন্টায় পানিটা পান করতে হবে। এবং আপনি যদি আদার্স কোনো লিকুইড খেয়ে থাকেন, চা, কফি, স্যুপ, সেটাও কিন্তু এটার মধ্যে আপনাকে কাউন্ট করতে হবে। এরপরে কিডনির পেশেন্টদের ক্ষেত্রে সোডিয়াম পটাশিয়ামের যেহেতু কিডনি ফাংশনটা যখন প্রপারলি কাজ করে না তখন এর ব্যালেন্সটাও প্রপারলি ব্লাড সুগারে কন্ট্রোল হয় না, তখন কিন্তু দেখা যায় যে সোডিয়াম পটাশিয়ামের অনেক নিয়ন্ত্রণ থাকে না। সেক্ষেত্রে অবশ্যই সোডিয়াম জাতীয় খাবার, বিশেষ করে লবণের বিষয়ে একটু সতর্ক থাকতে হয়। কাঁচা লবণটাকে এই সময় পরিহার করতে বলা হয়, রান্নায় টেস্ট অনুযায়ী পরিমিত লবণ সেক্ষেত্রে খেতে বলা হয়ে থাকে। এরপর যদি আসি পটাশিয়ামযুক্ত খাবার, অধিকাংশ কিডনি পেশেন্টেরই একটা ধারণা থাকে যে ফল বন্ধ করে দেন। কিডনির পেশেন্টরা কিন্তু ফল অবশ্যই খেতে পারবেন, সেটা অবশ্যই লিমিটেড অ্যামাউন্টে 80 থেকে 100 গ্রাম আমরা খেতে বলে থাকি পটাশিয়ামের রেঞ্জ দেখে। সেক্ষেত্রে কিডনির পেশেন্টের জন্য সবচেয়ে ভালো ফল হচ্ছে সবুজ আপেল, নাশপাতি, পেঁপে, পেয়ারা। অবশ্যই আপনাকে সাইট্রাস ফ্রুট বা টক ফল যেগুলো রয়েছে বা অধিক পটাশিয়ামযুক্ত খাবার, ডাবের পানি, কলা এই জাতীয় ফ্রুটসগুলো কিন্তু আপনাকে অবশ্যই পরিহার করতে হবে। এরপরে যদি আসি হাই ফাইবার জাতীয় খাবারও কিন্তু কিডনির পেশেন্টের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকে, কারণ এই খাবারগুলো কিডনিতে দেখা যায় যে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করে থাকে। এরপরে অধিক আয়রনযুক্ত খাবারও কিডনি পেশেন্টদের ক্ষেত্রে একটু নিষেধ থাকে, সেক্ষেত্রে একটু বুঝে শুনে খেতে হবে আপনাকে খাবার।
এরপরে হচ্ছে যদি আসি হচ্ছে কোন খাবারগুলো আপনি পরিহার করবেন কিডনি রোগের ক্ষেত্রে। কিডনি পেশেন্টদের কিন্তু সবজির ক্ষেত্রেও একটা রেস্ট্রিকশন থাকে, বিশেষ করে পিউরিনযুক্ত খাবার, টমেটো, শসা, গাজর, পাট শাক, পুঁই শাক, পালং শাক বা গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো থাকে সেগুলোও কিন্তু পরিহার করতে বলা হয়। কারণ কিডনি পেশেন্টদের কিছু নির্দিষ্ট সবজি রয়েছে, লাউ, চাল কুমড়া, চিচিঙ্গা, পেঁপে, করলা, এগুলো আপনি খাদ্য তালিকায় রাখতে পারেন। যদিও সব ধরনের সবজি খাওয়া যায় না, কিন্তু কিছু করার থাকে না, একটু রেস্ট্রিক্ট নিয়মকানুন মেনে চললে আপনার কিডনিটাকে অনেক বেশি দিন সুস্থ রাখা যাবে। এরপরে হচ্ছে অনেকেরই একটা ধারণা থাকে দুধ বা দুধের তৈরি খাবার খেতে পারবেন কিনা। সেক্ষেত্রে অবশ্যই ডিপেন্ড করে আপনার ক্যালসিয়াম, ফসফরাসের লেভেলটা কেমন আছে সেটা দেখে বা সারাদিনের প্রোটিন রিকোয়ারমেন্ট দেখে কিন্তু আমরা নির্ধারণ করে থাকি। এছাড়া সাগু কিডনি ফিল্ট্রেশনের জন্য অনেক ভালো এবং অবশ্যই আপনাকে রেড মিট অ্যাভয়েড করতে হবে। আপনারা যদি এইভাবে একটু নিয়মকানুন মেনে চলেন, একজন কিডনির পেশেন্ট কিন্তু অনেক দিন সুস্থ এবং সুন্দরভাবে বেঁচে থাকতে পারবেন এবং কিডনিটাকে ক্রিয়েটিনিন লেভেলটাকে নির্দিষ্ট রেঞ্জের মধ্যে রাখতেও অনেক বেশি হেল্পফুল হবে। স্যার, টেস্টের ব্যাপারে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কী কী টেস্ট আপনারা করতে দেন, এবং সেই সাথে জানতে চাই যে বয়স্কদের এই যে প্রস্রাবজনিত সমস্যাটা হচ্ছে সেক্ষেত্রে আসলে আপনারা কী ধরনের চিকিৎসা করে থাকেন? আসলে সাধারণত দেখা যায় যারা প্রস্রাবের এরকম সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, অনেক সময় দেখা যায় তার প্রস্রাবটা বন্ধ হয়ে গেছে, বিশেষ করে বয়স্ক পুরুষদের ক্ষেত্রে। তখন সাধারণত আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করে থাকি। সেটা হলো ইউরিনের যে রুটিন টেস্ট, কালচার টেস্ট, সেটা করি এবং একটা আলট্রাসোনোগ্রাম করি। আলট্রাসোনোগ্রাম আমাকে অনেকগুলো ক্লু দেয় যে তার প্রস্টেট গ্ল্যান্ডটা কত বড়, তার প্রস্রাবটা কী পরিমাণ জমা আছে এবং তার ক্যাপাসিটিটা কীরকম, মূত্রথলির ক্যাপাসিটি কীরকম, এটা আমাদেরকে একটা আইডিয়া দিয়ে থাকেন। তার পরবর্তীতে আমরা ইউরোফ্লোমেট্রি টেস্ট করি। ইউরোফ্লোমেট্রি করে আমরা দেখি যে তার প্রস্রাবে যদি তার প্রস্রাব বন্ধ না হয়ে থাকে, ইউরোফ্লো করলে আমরা বুঝতে পারি তার প্রস্রাবের গতিবেগটা কীরকম হচ্ছে, কতটুকু তার কিউমেক্স আছে বা কিউমিন আছে, অ্যাভারেজ তার কীরকম হয়, সেটা আমরা একটা আইডিয়া করতে পারি। আর এছাড়াও যদি বিশেষ করে ইনকন্টিনেন্স যাদের হয় তাদের ক্ষেত্রে আমরা একটু চেক করে নেই। অনেক সময় আইভিউ করার প্রয়োজন হয়ে পড়ে, যে যদি সিরাম কিডনি নর্মাল থাকে তাকে আমরা আইভিউ করে দেখি যে তার অ্যাকচুয়ালি এটা থেকে তার প্রস্রাবটা বের হচ্ছে, তার কি ইউরিনারি স্ট্রেস ইনকন্টিনেন্স, ওভারফ্লো ইনকন্টিনেন্স, অথবা ইউরেটারের কোনো আলাদা কোনো ইনসারশন আছে কিনা, কোথা থেকে এটা বের হচ্ছে কন্টিনিউয়াস, এরকম এগুলো সাধারণত আমরা এইভাবে ইভ্যালুয়েশন করে থাকি। আর তার পরবর্তী যদি আমরা চিকিৎসার ক্ষেত্রে বলি, সেক্ষেত্রে আমরা যদি ধরেন যদি প্রোস্টেট গ্ল্যান্ড যদি তার বড় হয়ে থাকে, তা আমরা এক ধরনের চিকিৎসা করে থাকি, এন্ডোস্কোপিক্যালি সাধারণত করি। আগে আমরা আমাদের এখানে সারা ওয়ার্ল্ডেই সেটা ছিল হয়তো ওপেন প্রোস্টেক্টমি করা, সেগুলো সাধারণত আমরা না করি এন্ডোস্কোপিক্যালি মেশিনের সাহায্যে আমরা, যেমন আপনারা জানেন যে ট্রান্সইউরেথারাল ডিসেকশন অফ প্রোস্টেট, সেটা আমরা করে থাকি, টার্প করে থাকি। এই ধরনের চিকিৎসাই সাধারণত আমাদের অ্যাভেলেবিলিটি আছে এবং সেটা আমরা আমাদের বাংলাদেশে সর্বত্রই হয় এবং সেটা আমাদের অ্যাভেলেবল, সফলজনকভাবেই হচ্ছে। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এত চমৎকারভাবে এই যে প্রস্রাবজনিত যে সমস্যাগুলো রয়েছে সেটা শুধুমাত্র বয়স্ক নয়, যাদের কম বয়স তাদের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে। আশা করি আমাদের আজকের অনুষ্ঠানের মাধ্যমে তারা বিস্তারিতভাবে জানতে পারবে। আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আইটিস বললে আমরা ইনফ্লামেশন বা প্রদাহ বোঝাই। নেফ্রাইটিস হচ্ছে সে ধরনের একটা ইনফ্লামেশন। অনেকে এটা ইনফেকশনের সাথে কনফিউশন হয় অনেক সময়। ইনফেকশন হলে জীবাণু থেকে, তবে নেফ্রাইটিস জীবাণু সংক্রমণের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে বা কমপ্লিকেশন হিসেবে হতে পারে। এটা ইনফ্লামেশন, প্রদাহ বাংলায় যেটা আমরা বলি। এই নেফ্রাইটিস, নেফ্রন কি? নেফ্রন হচ্ছে কিডনির ফাংশনাল ইউনিট। কিডনির মধ্যে ছোট ছোট কিছু জালি, মানে যেটা ক্যাপিলারিজের ছোট ছোট কিছু লুপ নিয়ে মিলিয়ন্স একক, হ্যাঁ একক, এইটা আপনার এই নেফ্রাইটিস এই রক্তনালীগুলোতে যদি প্রদাহ হয় তখন এটাকে আমরা নেফ্রাইটিস বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভি বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গেই থাকুন।